হ্যালো। তো আজকে আমরা প্রথম পড়া শুরু করব, সেটা হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। তো আমরা আজকে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি কিছু পড়বো। তো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমাদের অনেকেরই ভয় আছে। তো আশা করি ভিডিওগুলো দেখলে পরে তোমাদের সেই ভয় আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো চলো আমরা আজকে শুরু করব জেনারেল অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। তো বলছে যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে আমরা জেনারেলি যেটা পড়বো সেটা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট, মানে ইলেকট্রনের সরণ। বাংলাতে যদি বলি ইলেকট্রনের সরণ। তো বলছে এই ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট বা ইলেকট্রনের যে সরণ, সেই ইলেকট্রনের সরণ উপরে আমরা যেটা পড়বো, যা যা আমাদের এফেক্ট আছে ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্টের উপরে, যা যা এফেক্ট আছে। নাম্বার ওয়ান আছে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট, এটাকে বাংলাতে বলছে আবেশ প্রভাব। নাম্বার বি হাইপার কনজুগেশন। নাম্বার সি রেজোন্যান্স। অবলিক মেসোমারিক এফেক্ট। এবং রেজোন্যান্স এবং মেসোমারিক এফেক্টের মধ্যেও পার্থক্য আছে। তো সেটা আমরা পরে পড়ব, যে রেজোন্যান্স এফেক্ট এবং মেসোমারিক এফেক্ট। নাম্বার ডি, নাম্বার ডি বলছে ইলেকট্রোমেরিক এফেক্ট। ইলেকট্রোমেরিক এফেক্ট, এই মোট আমরা চারখানা এফেক্ট পড়বো। সেই এফেক্ট মানে হচ্ছে ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনের সরণ। এবং তারপর যেটা পড়বো, নাম্বার টুতে যেটা পড়বো সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে আমরা এতগুলো পড়বো তাদের অ্যাপ্লিকেশন কি আছে। যদিও আমরা এটা সাথে সাথেই পড়তে থাকবো, ঠিক আছে। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা পড়বো, নাম্বার ওয়ান, সেটা হচ্ছে স্টেবিলিটি অফ স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট। অর্থাৎ ইন্টারমিডিয়েট অফ অর্গানিক মলিকিউল। অর্গানিক মলিকিউলের যে ইন্টারমিডিয়েট তাদের স্টেবিলিটি আমরা পড়ব। নাম্বার বি যেটা, সেটা হচ্ছে অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি, মানে আম্লিকতা এবং ক্ষারকীয়তা অফ অর্গানিক মলিকিউল। অর্গানিক মলিকিউল। আর লাস্ট যেটা, সি নাম্বারে যেটা পড়বো, দ্যাট ইজ অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি, এই মোট কয়েকটা জিনিস আমরা পড়বো। এরপরে আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে, আমাদের এখানে লিখে রাখি, দ্যাট ইজ নাম্বার থ্রি স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক এফেক্ট। তাহলে এই মোট তিনখানা জিনিস আমরা আপাতত পড়বো। তাহলে একটা হচ্ছে ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট, তার মধ্যে আমরা ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, রেজোনেন্স বা মেসোমারিক এফেক্ট এবং ইলেকট্রোমারিক এফেক্ট, এই চারটা পড়বো।
আর তারপরে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এগুলোর কি অ্যাপ্লিকেশন আছে, এবং আরেকটা যেটা পড়বো সেটা স্টেরিক এফেক্ট। স্টেরিক এফেক্ট আগে পড়বো, মানে মোটমাট আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের পরে পরে স্টেরিক এফেক্ট পড়বো, এবং এগুলোর অ্যাপ্লিকেশন যেগুলো আছে, সে কোন কোন জায়গাতে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি সেগুলো আমরা দেখব। তো জেনারেলি ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট, প্রথমে যেটা আমরা লিখতাম, ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট। সেই ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট জেনারেলি দু ধরনের হয়, একটাকে আমরা বলছি পার্মানেন্ট, আর একটাকে বলছি আমরা টেম্পোরারি। এটা দু ধরনের, ওয়ান ইজ কল্ড পার্মানেন্ট, মানে স্থায়ী, আর একটাকে বলছি আমরা টেম্পোরারি। ঠিক আছে, পার্মানেন্ট মানে যেটা হচ্ছে পার্মানেন্টলি আছে, অর্থাৎ আমরা বলতে পারি উইদাউট এনি রিএজেন্ট, কোনো রিএজেন্ট না দিয়েই যদি আমরা কোনো একটা এফেক্ট পাই সেগুলোকে আমরা বলছি পার্মানেন্ট। যেমন কি কি আছে, আই এফেক্ট মানে ইন্ডাকটিভ এফেক্ট, নাম্বার টু that is resonance hyperconjugation, hyperconjugation. Number three, resonance কিংবা মেসোমারি এফেক্ট। আর টেম্পোরারি যেটা ইন প্রেজেন্স অফ রিএজেন্ট, যদি রিএজেন্টের প্রেজেন্সে যেটা হয় সেটাকে আমরা বলছি টেম্পোরারি। সেটার কি আছে, সেটার মধ্যে যেটা আছে that is called electromeric effect, electromeric effect। তাহলে ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট দু ধরনের হচ্ছে, ওয়ান ইজ পার্মানেন্ট অ্যান্ড অ্যানাদার ইজ টেম্পোরারি। পার্মানেন্ট মানে যেখানে কোনো রকম রিএজেন্টের আমাদের দরকার নেই, যেটা আগের থেকেই আছে, যখন মলিকিউলটা তৈরি হয়েছে তখনই সেটা থাকছে, সেটাকে আমরা বলছি পার্মানেন্ট। আর টেম্পোরারি হচ্ছে যখন কোনো রিএজেন্ট দিচ্ছি তার বেসিসে যখন কোনো ইফেক্ট তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড টেম্পোরারি। তো তার মধ্যে আমাদের আছে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, আর পার্মানেন্টের মধ্যে আমাদের ইন্ডাকটিভ এফেক্ট আছে, হাইপার কনজুগেশন আছে, রেজোন্যান্স বা মেসোমেরিক এফেক্ট আছে। এগুলো হচ্ছে সব পার্মানেন্ট এফেক্টের মধ্যে আছে। এরপরে আমরা তাহলে আজকে যেটা প্রথম করবো দ্যাট ইজ ইন্ডাকটিভ এফেক্ট। এবার বলছি ইন্ডাকটিভ এফেক্ট জিনিসটা কি। বলছি ইন্ডাকটিভ এফেক্ট যদি আমরা খুব শর্ট টার্মে যদি বলি, যে সিগমা ইলেকট্রন এর যে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ঠিক আছে, সিগমা ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট, সেটাকে আমরা বলছি টুয়ার্ডস ইলেকট্রোনেগেটিভ, ইএন অ্যাটম। তাহলে সিগমা ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট যখন হবে টুয়ার্ডস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, দ্যাট ইজ কল্ড ইন্ডাকটিভ এফেক্ট। এবারে বলছে যে কিরকম ব্যাপারটা, আমরা ধরলাম কার্বন 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 কার্বন, এখানে একটা এক্স আছে, তাহলে এক্স আমাদের কি হতে পারে, এক্স আইদার হাইড্রোজেন হতে পারে, ক্লোরিন হতে পারে, ফ্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, কিংবা লিথিয়াম হতে পারে, কিংবা এনি আদার এলিমেন্ট, যে কোনো এলিমেন্টস হতে পারে। তাহলে যদি এক্স এর ভ্যালু যদি আমরা এইচ বসাই, কার্বন 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 এইচ বসাই, তাহলে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ কার্বন, লেস ইলেকট্রোনেগেটিভ হচ্ছে হাইড্রোজেন। তাহলে সেক্ষেত্রে কার্বন যে এই যে
কোভ্যালেন্ট বন্ড ইলেকট্রনটা আছে সেটা কি করবে, নিজের দিকে টেনে নেবে, ফলে কার্বনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করবে। সিমিলারলি আমার কার্বনের মধ্যে যদি আমি ফ্লোরিন দিই, তাহলে ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে ফ্লোরিন কি করবে, ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নেবে, তাহলে টেনে নিলে পরে কার্বনের ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে। তাহলে কার্বনের ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে, আবার কার্বনের ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে। তাহলে এর ফলে যে এফেক্ট গুলো তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে এবার বলছে যে এই যে ইন্ডাকটিভ এফেক্ট আমাদের তৈরি হলো, অর্থাৎ হাইড্রোজেন ইলেকট্রন পুশ করছে, কিংবা এখানে ফ্লোরিন দিচ্ছি ইলেকট্রন পুল করছে, ফলে 1 2 3, তাহলে এই একটা কার্বন, এই একটা কার্বন, দেন এই একটা কার্বন, দেন এই, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এরপর আরো যদি একটু দিই 5 নাম্বার, তাহলে এই যে 5খানা কার্বন, তাহলে পরে এই ফ্লোরিন ইলেকট্রন টানলে পরে এর ইলেকট্রন ঘাটতি হচ্ছে, দ্যাট ইজ ডেল্টা প্লাস। তাহলে এর এখানে কিছুটা পরিমাণ ঘাটতি হচ্ছে ডেল্টা প্লাস প্লাস, এর এখানে আরো খুব কম পরিমাণে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে ডেল্টা প্লাস প্লাস, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে কোনো রকম আর ঘাটতি হবে না, মানে ঠিক একইভাবে হাইড্রোজেন যে ইলেকট্রন ঠেলছে, দ্যাট ইজ অলসো এটার উপরে পড়ছে, এটার উপরে পড়ছে, এটার উপরে পড়ছে, বাট এক্ষেত্রে 4 নম্বর কার্বনে গিয়ে কোনো রকম এফেক্ট পড়ছে না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি, যে ইন্ডাকটিভ এফেক্ট মানে আই এফেক্ট, আমি ডাইরেক্ট করে দিলাম আই ই, ইন্ডাকটিভ এফেক্ট অনলি acts up to 3 carbon atom only, অর্থাৎ শুধুমাত্র 3খানা কার্বন অ্যাটম অবধি এটা কাজ করে, 3খানা কার্বনের উপরে হলে পরে সেটা আর কাজ করে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে ইন্ডাকটিভ এফেক্ট কি, এটা মাথায় রাখতে হবে। ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে সিগমা ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট টুয়ার্ডস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। 2 নাম্বার হচ্ছে কি, ইন্ডাকটিভ এফেক্ট কত দূর অবধি কাজ করবে, একটা লং কার্বন চেন যদি হয়, তাহলে সেই লং কার্বন চেনে ইন্ডাকটিভ এফেক্ট 3 নাম্বার কার্বন অবধি কাজ করবে, তার উপরে করবে না। এবার এক্স এর পরিবর্তে আমরা যদি এলআই দিয়ে দিই, লিথিয়াম মানে মেটাল, তো মেটাল ইজ অলওয়েজ ইলেকট্রোপজিটিভ, তার মানে ইলেকট্রন ডোনেশনের টেন্ডেন্সি থাকবে, মানে কার্বনের দিকে ইলেকট্রন পুশ করে দেবে, ফলে কার্বনের ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে। তাহলে এবার বলছে অন দ্য বেসিস অফ দিস আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এক্স এর কথাটা যে আমি বললাম, তাহলে এক্সটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ হতে পারে, তাহলে সেই ইলেকট্রোনেগেটিভ এক্স এর ভ্যালু এখানে হাইড্রোজেন ক্লোরিন ইভেন কার্বনও হতে পারে, কার্বনও হতে পারে সি। তাহলে পরে বলছে অন দ্য বেসিস অফ হুইচ আমরা ইলেকট্রোনেগেটিভিটিটাকে ডিফাইন করবো। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যে এখানে আমরা বলছি, ঠিক আছে, এক্স এলিমেন্টটা কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে সেই এক্স এলিমেন্টটা কার্বন যদি হয় ইন কেস, তখন আমরা কি করব, ঠিক আছে, তখন আমরা তাহলে কি করব বা কিভাবে আমরা তখন সেটাকে ডিফাইন করব। যদি হাইড্রোজেন হয় ঠিক আছে, ক্লোরিন হয় ঠিক আছে, ফ্লোরিন হয় ঠিক আছে, ব্রোমিন হয় ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা জানি, এখান থেকে আমরা পিরিয়ডিক টেবিলের থেকে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বের করতে পারবো। বাট যদি সেটা কার্বন হয়, তখন আমরা কি করে এর ইলেকট্রোনেগেটিভিটিটাকে ডিফাইন করবো, কারণ সেক্ষেত্রে দুটোই কার্বন, সেম টু সেম কার্বন। তাহলে এবার অন দ্যাট বেসিস আমরা বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটি তাহলে একটা ডেফিনেশন দরকার। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি, তাই তো, তাহলে আমাদের এখন দ্য বেসিস অফ দ্য কার্বন অ্যাটম আমাদের ইলেকট্রোনেগেটিভিটির একটা ডেফিনেশন দরকার। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশনে যদি আমরা দেখি,
তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশন যদি আমরা দেখতে চাই তাহলে আবার কি করে দেখব? বলছি ইলেকট্রোনেগেটিভিটি এক নাম্বার তো যেটা এলিমেন্টাল সেটা আমরা জানি। এলিমেন্টালটা কি? ফ্রম লেফট টু রাইট, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিক, ডান থেকে সরি বাম থেকে ডান দিক, তাহলে আমরা জানি যে বাম দিক থেকে ডান দিক এটা হচ্ছে বৃদ্ধি পায় বা ইনক্রিজ করে, যেটাকে আমরা বলছি ইনক্রিজ। আর উপর থেকে নিচ সেটা বলছে ডিক্রিজ করে। আমি এইভাবে দেখিয়ে দিলাম ইএস, এটা মানে ডিক্রিজ। আর ইনক্রিজ আমি এইভাবে দেখিয়ে দিই ইএস, ইনক্রিজ। তাহলে সুবিধা হবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে পরে বৃদ্ধি পাচ্ছে বা ইনক্রিজ হচ্ছে, আর উপর থেকে নিচে নামলে ডিক্রিজ করছে বা কমে যাচ্ছে। তাহলে এটা এলিমেন্টাল। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কার্বন যদি থাকে, তাহলে কার্বনের যদি বাম দিক থাকে, বাম দিকের এলিমেন্ট থাকে, দ্যাট ইজ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। যদি ডান দিকের এলিমেন্ট থাকে, দ্যাট ইজ ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট। কিন্তু যদি কার্বনই থাকে তাহলে পরে তখন কি করব? তখন বলছে যদি কার্বন থাকে তখন আমাদের যেটা দেখতে হবে, তাহলে ইন কেস অফ কার্বন, অর্থাৎ একটু আগেই যেটা আমরা দেখলাম, দ্যাট ইজ এক্স এর ভ্যালু, এই এক্সটা যদি কার্বন হয়, ঠিক আছে, এক্সটা যদি কার্বন হয় তখন আমরা কি করব? তাহলে কার্বন যদি হয়, ব্র্যাকেটে আমি এক্স লিখেছিলাম, অর্থাৎ এক্স এর ভ্যালুটা যদি কার্বন হয় তখন কি হবে? তখন বলছে আমাদের তিনখানা ডেফিনেশন আছে। নাম্বার ওয়ান বা এ ডেফিনেশন যদি আমরা বলি, নাম্বার এ ডেফিনেশন, দ্যাট ইজ হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন। নাম্বার টু যেটা আছে সেটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। and number 3 that is ring size। বন্ড অ্যাঙ্গেল এবং রিং সাইজ অনেকটা একই রকম জিনিস, শুধু পোর্শনটা আলাদা। কিভাবে আমরা করব হাইব্রিডাইজেশন? হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের তিন ধরনের হাইব্রিডাইজেশন জেনারেলি থাকে অর্গানিকের ক্ষেত্রে, sp, sp2 আর হচ্ছে sp3। তাহলে sp, sp2, sp3 যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে আমরা পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যদি দেখি, তাহলে এক্ষেত্রে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, ঠিক আছে, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যদি দেখি এখানে কি করে বের করে, এখানে দুটো অরবিটাল আছে, একটা এস আর একটা পি। তাহলে দুটো যদি অরবিটাল হয়, টোটালটা যদি 100% হয়, ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 50%। তার মানে 50% এস ক্যারেক্টার আর 50% পি ক্যারেক্টার। এখানে হচ্ছে তিনটে আছে, তাহলে 100 কে ডিভাইডেড বাই 3 করলে পরে 33%। তার মানে একটা এস এর ভ্যালু হচ্ছে 33.3%, তাহলে 33% বললাম। আর এখানে টোটাল চারখানা অরবিটাল আছে, একটা এস, তিনটা পি, তাহলে টোটাল চারটা, দ্যাট ইজ 25%। তাহলে এস, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কার বেশি? এসপি তে, দেন sp2, দেন sp3, ঠিক আছে। তাহলে বলছে যে যদি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ইনক্রিজ করে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অলসো ইনক্রিজ, ঠিক আছে। তাহলে বলছে যে আমরা তাহলে এখানে লিখে দিলাম কথাটা, কি লিখে দিই কথাটা, the percentage of S character directly proportional with electronegativity, negativity of carbon atom, অর্থাৎ কার্বন অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটির সাথে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ডাইরেক্টলি প্রপোর্শনাল।
ঠিক আছে, তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার। তার মানে এস ক্যারেক্টার যত বাড়বে ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে। অন দ্যাট বেসিস এস পি এর ক্ষেত্রে এস ক্যারেক্টার বেশি, তার মানে এর ইলেকট্রোনেগেটিভিটিও বেশি। sp2 কার্বনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি কম, sp3 কার্বনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি আরো কম। তাহলে এটা গেল একটা। তার মানে কার্বন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে কার হাইব্রিডাইজেশন কি আছে, কোন কার্বনের হাইব্রিডাইজেশন কি আছে, তার উপর বেস করে আমরা ইলেকট্রোনেগেটিভিটি ডিফাইন করতে পারব। নাম্বার 2 যেটা ছিল দ্যাট ইজ বন্ড অ্যাঙ্গেল। তাহলে বন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, বলছে যে বন্ড অ্যাঙ্গেল যত ইনক্রিজ করবে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার তত ইনক্রিজ করবে। সোজা হিসাব, আমরা যদি একটু আগেও যেটা দেখিলাম সেটাতেও যদি দেখি তাহলে sp এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, sp2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি, sp3 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, তাহলে তাহলে আমরা যদি দেখি তাহলে এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল sp এর সব থেকে বেশি, sp2 এর বন্ড অ্যাঙ্গেল তার থেকে কম, sp3 এর বন্ড অ্যাঙ্গেল আরো কম। তার মানে এখানে যদি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি হয়, তারপরে এখানে, তারপরে এখানে, তার মানে অ্যাকর্ডিং টু বন্ড অ্যাঙ্গেল যদি ইনক্রিজ করে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারও ইনক্রিজ করছে। তাহলে এটা গেল 2 নাম্বার। ঠিক আছে, এবারে নাম্বার 3 যেটা আমরা দেখলাম সেটাও খুবই ছিলাম, দ্যাট ইজ বলছে যে রিং সাইজ। ঠিক আছে, বলছে রিং সাইজ inversely proportional with percentage of S character, অর্থাৎ রিং সাইজ যত বাড়বে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার তত কমবে, রিং সাইজ যত কমবে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার তত বাড়বে। কেননা সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে রিং সাইজ যত বাড়বে তখন পি অরবিটালের সেক্ষেত্রে ওভারল্যাপিং হওয়ার চান্স কম থাকে, বাট আমরা যদি রিং সাইজ কম হয় তাহলে স্ট্রেন হওয়ার ফলে আমাদের এস ক্যারেক্টার বেড়ে যায়। যে পরে আমরা ইন ডিটেলস এটা পড়বো। তাহলে আমরা এখন আপাতত জানলাম সেটা হচ্ছে রিং সাইজ যত বাড়বে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার তত কমতে থাকবে। তাহলে আমরা মোটামুটি এই জায়গাটাতে দাঁড়ালাম। তাহলে আমরা একবার দাঁড়ালাম কি যে কার্বন 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 কার্বন। ঠিক আছে, তাহলে এই একটা কার্বন সিএইচ, এটা হতে পারে। আবার এরকম হতে কার্বন 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 CH2, এটা হতে পারে। এবারে বলছে তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে sp, এটা হচ্ছে sp2, আর এটা হচ্ছে নর্মালি sp3 কার্বন। তাহলে আমরা যদি দেখি এটাও নর্মাল হচ্ছে sp3 কার্বন। তাহলে sp3 এর পাশে কি আছে sp2, sp3 এর পাশে sp, তাহলে অবভিয়াসলি এক্ষেত্রে আমাদের কি বলতে পারবো যে এই x, এই পোর্শনটাকে আমরা ধরে নিলাম x, এই পোর্শনটাকে আমরা ধরে নিলাম x, তাহলে এক্ষেত্রে এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে ইলেকট্রন এইদিকে টেনে নেবে, পুল করে নেবে। তাহলে এটা হতে পারে। আবার এরকম হতে পারে কার্বন 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 কার্বন, তার সাথে হচ্ছে 3 মেম্বার হতে পারে, কার্বন 6 মেম্বার হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো যে এখানে 3 মেম্বার আছে, এখানে 6 মেম্বার আছে, তো অবভিয়াসলি 3 মেম্বারের ক্ষেত্রে এস ক্যারেক্টার বেশি, এখানে এস ক্যারেক্টার কম, তাহলে পরে এই ক্ষেত্রে পুল করবে, কম পুল করবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ডিফাইন করতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মোটামুটি ইন্ডাকটিভ এফেক্ট থেকে ইলেকট্রোনেগেটিভিটিটাকে ডিফাইন করে, ইন্ডাকটিভ এফেক্টটাকে মানে ইলেকট্রোনেগেটিভিটিটা ডিফাইন করে
আমরা ইন্ডাকটিভ এফেক্ট বের করতে পারবো। যাই হোক, এরপরে আমরা যেটা আসবো দ্যাট ইজ কল্ড টাইপ অফ ইন্ডাকটিভ এফেক্ট, অর্থাৎ ইন্ডাকটিভ এফেক্ট কত প্রকারের হয়। ইন্ডাকটিভ এফেক্ট এর প্রকার, বা আমরা বলতে পারি টাইপ অফ ইন্ডাকটিভ এফেক্ট। টাইপ অফ ইন্ডাকটিভ এফেক্টের টাইপ কত প্রকারের হচ্ছে। তাহলে বলছি ইন্ডাকটিভ এফেক্ট জেনারেলি দু প্রকারের হয়। ওয়ান ইজ প্লাস আই এফেক্ট and another is minus I effect. ঠিক আছে, বলছে প্লাস আই এফেক্ট যদি বলি, প্লাস আই এফেক্ট মানে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, পজিটিভ মানে আমরা বলতে পারি যে পজিটিভ আই এফেক্ট, দ্যাট ইজ ইলেকট্রন পুশিং ইলেকট্রন পুশিং এফেক্ট। আর নেগেটিভ মিনস ইলেকট্রন পুলিং এফেক্ট। তাহলে একটা হচ্ছে ইলেকট্রন পুশিং এফেক্ট এন্ড অ্যানাদার ইজ ইলেকট্রন পুলিং এফেক্ট। তাহলে ইলেকট্রন পুশিং এফেক্ট যখন হবে, বানানটা ভুল হতে পারে আমাদের, পিইউ এস এইচ, ঠিক আছে, পুশ করা, পিইউ এস এইচ আই এন। তাহলে ইলেকট্রন পুশিং এফেক্ট যখন হবে আর ইলেকট্রন পুলিং এফেক্ট কখন হবে। তাহলে পরে বলছি প্লাস আই এফেক্ট যদি আমরা বলি, তাহলে এখানে আমরা বলছি যে অল অ্যালকাইল গ্রুপ, যত অ্যালকাইল গ্রুপ আছে মানে আর গ্রুপ যেটাকে আমরা বলছি, সেই সমস্ত অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন পুশিং এফেক্ট দেখায়। আর অল ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস শোজ মাইনাস আই এফেক্ট। ঠিক আছে, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট দু প্রকারের, প্লাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট মানে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, অর্থাৎ ইলেকট্রন পুশিং এফেক্ট কাদের কাছে, অল অ্যালকাইল গ্রুপ, যতগুলো অ্যালকাইল গ্রুপ আছে। আর মাইনাস আই এফেক্ট মানে ইলেকট্রন পুলিং এফেক্ট কাদের আছে, অল ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যত ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস আছে। এবার বলছি অ্যালকাইল গ্রুপ যদি আমরা বলি, আর গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ, আমি কি করে বুঝবো এটা অ্যালকাইল গ্রুপ? যে কোনো একটা গ্রুপ যেটা অ্যালকাইল গ্রুপ দেওয়া আছে সেটা আমরা কি করে বুঝবো? এটা একটা ফর্মুলা আছে, CnH2n প্লাস 1। এই ফর্মুলার যারা ওবে করবে বা যারা এটাকে মানবে তারাই হচ্ছে অ্যালকাইল গ্রুপ। যেমন আমরা যদি বলি CH3, তাহলে এখানে কার্বনের সংখ্যা একটা, হাইড্রোজেন তিনটে। তাহলে এই ফর্মুলাতে যদি ফেলি, কার্বন 1, H 2 ইন্টু 1 প্লাস 1, তার মানে CH3। তার মানে অবভিয়াসলি এটা অ্যালকাইল গ্রুপ। কেউ যদি বলে C2H6, এটা কি অ্যালকাইল গ্রুপ? দেখা যাক, C2H2 ইন্টু 2 প্লাস 1, তার মানে হচ্ছে C2H5। তাহলে C2H5 হচ্ছে অ্যালকাইল গ্রুপ, বাট C2H6 অ্যালকাইল গ্রুপ নয়। ঠিক আছে, তাহলে এভাবে আমরা অ্যালকাইল গ্রুপ বলতে পারবো যে তাহলে যারা অ্যালকাইল গ্রুপ তাদের প্লাস আই এফেক্ট আছে, যারা অ্যালকাইল গ্রুপ না তাদের প্লাস আই এফেক্ট থাকছে না। এবার মাইনাস আই এফেক্ট মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেগুলো আছে। ঠিক আছে, তাহলে এবার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যাদের আছে তারা হচ্ছে মাইনাস আই এফেক্ট। এবার আমরা যেটা দেখব দ্যাট ইজ
অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট। যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে বলছে অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশন কি আছে? নাম্বার 1, এক নম্বর তো আমরা দেখবো স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট। স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েট। এবার বলছে ইন্টারমিডিয়েট যেটাকে আমরা বলছি, অর্থাৎ এটাকে আমরা বাংলা যদি বলি অন্তর্বর্তী যৌগ, সে অন্তর্বর্তী যৌগ কাদের বলা হয়? হোয়াট ইজ ইন্টারমিডিয়েট? অর্থাৎ যেটা মাঝখানে তৈরি হয়। তো অর্গানিকের ক্ষেত্রে জেনারেলি আমরা তিন ধরনের ইন্টারমিডিয়েট পাই। হোয়াট ইজ ইন্টারমিডিয়েট? ইন্টারমিডিয়েট নাম্বার এ, ইন্টারমিডিয়েট হচ্ছে কার্বো ক্যাটায়ন, মেনলি যেটা আমরা পাই। নাম্বার 2, কার্বনায়ন and free radical। ফ্রি রেডিক্যাল। তাহলে এই মোট আমরা তিনখানা ইন্টারমিডিয়েট পাচ্ছি। ওয়ান ইজ কার্বনায়ন ক্যাটায়ন, কার্বনায়ন অ্যান্ড ফ্রি রেডিক্যাল। তাহলে এই মোট তিনখানা আমরা ইন্টারমিডিয়েট পাচ্ছি। এবার এই তিনখানা ইন্টারমিডিয়েটের মধ্যে আমরা তাহলে দেখব কোনটা কি। বলছে কার্বো ক্যাটায়ন, দ্যাট মিনস কার্বন এর ক্যাটায়ন, দ্যাট ইজ কার্বনের মাথায় যদি পজিটিভ চার্জ হয়, ক্যাটায়নিক চার্জ হয়, দ্যাট ইজ কল্ড কার্বো ক্যাটায়ন। কার্বনায়ন, কার্বন এর অ্যানায়ন, তার মানে কার্বনের মাথায় যদি নেগেটিভ চার্জ হয়, দ্যাট ইজ কার্বন মাইনাস। আর ফ্রি রেডিক্যাল মিন্স কার্বন উইথ ফ্রি ইলেকট্রন। কার্বন যদি ফ্রি ইলেকট্রন নিয়ে থাকে, দ্যাট ইজ কল্ড ফ্রি রেডিক্যাল। ঠিক আছে? তাহলে তিন ধরনের আমরা পেলাম। কার্বন এর মাথায় যদি ক্যাটায়ন থাকে, দ্যাট ইজ কার্বোক্যাটায়ন। কার্বনের মাথায় যদি অ্যানায়ন থাকে, নেগেটিভ চার্জ থাকে, দ্যাট ইজ কার্বনায়ন। এবং কার্বন যদি ফ্রি ইলেকট্রন নিয়ে থাকে, দ্যাট ইজ ফ্রি রেডিক্যাল। তাহলে এই তিনটের আমাদের স্টেবিলিটি দেখতে হবে। তাহলে এবার আমরা যদি দেখি কার্বোক্যাটায়নের কথা যদি বলি, সি প্লাস 1 2 3। তাহলে এখানে যদি দেখি কার্বন একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, তাহলে 6 ইলেকট্রন, অর্থাৎ কার্বনের ইলেকট্রনের ঘাটতি আছে। এবারে বলছে যদি কার্বনায়ন নিয়ে দেখি, তাহলে এখানে কয়টা? 1 2 3 4 5 6, এখানে মাইনাস চার্জ, দুটো ইলেকট্রন, দ্যাট ইজ 8 ইলেকট্রন। আর ফ্রি রেডিক্যাল যদি দেখি, এখানে একটা ডট, দ্যাট ইজ 1 2 3 4 5 6 and this was 7 ইলেকট্রনস। তাহলে বলছে এর হচ্ছে 6টা ইলেকট্রন, এর 8টা ইলেকট্রন, এর হচ্ছে 7টা ইলেকট্রন। এইটুকু মাথায় রাখতে হবে আগে। কি মাথায় রাখতে হবে? পজিটিভ চার্জ এখানে, এখানে নেগেটিভ চার্জ, এখানে ফ্রি রেডিক্যাল মানে একটা ইলেকট্রন। তাহলে এর হচ্ছে 6টা ইলেকট্রন, এর 8টা ইলেকট্রন, এর হচ্ছে 7টা ইলেকট্রন। তাহলে অল দ্য এলিমেন্টস গো টু অক্টেট ফিল আপ। প্রত্যেকটা এলিমেন্টই অক্টেট ফিল আপ করতে চাই। সেটা অবশ্যই মেন এলিমেন্ট, মেন গ্রুপ এলিমেন্ট যেটাকে বলছি ফিল আপ। কেন? ফর স্টেবিলিটি, অর্থাৎ স্টেবিলিটির জন্য অক্টেট ফিল আপ করতে চাই প্রত্যেকটা মেন গ্রুপ এলিমেন্ট। অবভিয়াসলি মেন গ্রুপ এলিমেন্ট, ঠিক আছে? মেন গ্রুপ এলিমেন্ট।
তাহলে এবার 8টা যদি ফিল আপ করতে হয়, তাহলে এবার এখানে কার্বন আয়নের ক্ষেত্রে তো 8টা ফিল আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা নিয়ে আমরা ইন ডিটেলস আর করছি পরে। তাহলে আমরা কার্বোক্যাটায়ন পেলাম, কার্বন আয়ন পেলাম এবং ফ্রি রেডিক্যাল পেলাম, ঠিক আছে। এবারে আমাদের একটা কথা যেটা খুব 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 ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এটা মাথায় রাখতেই হবে। এটা যদি মাথায় রাখা যায় ঠিকঠাক ফান্ডামেন্টাল, তাহলে পরে হয়ে যাবে। বলছে পজিটিভ অথবা নেগেটিভ চার্জ ডেন্সিটি inversely proportional with stability। এইটুকু মাথায় রাখতে হবে। তাহলে কি বলছে, পজিটিভ বা নেগেটিভ চার্জ ডেন্সিটি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ স্টেবিলিটি। তার মানে স্টেবিলিটিটাকে যদি বাড়াতে হয়, এই পজিটিভ বা নেগেটিভ চার্জ ডেন্সিটিটাকে কমাতে হবে। আর স্টেবিলিটি যদি কমাতে হয়, তাহলে পরে এই পজিটিভ বা নেগেটিভ চার্জ ডেন্সিটিটাকে বাড়িয়ে দাও, তাহলে পরে স্টেবিলিটি কমে যাবে। তাহলে আমাকে যদি কোনো একটা এলিমেন্টকে স্টেবল করতে হয়, তাহলে পরে কি করতে হবে, পজিটিভ বা নেগেটিভ চার্জ ডেন্সিটিটাকে কমাতে হবে। তাহলে এবার অন দ্যাট বেসিস আমরা যদি একটা কার্বোক্যাটায়ন স্টেবিলিটি যদি দেখি, তাহলে আমরা যদি একটা কার্বোক্যাটায়ন নিই, তার যদি স্টেবিলিটি দেখি, সাপোজ এই কার্বোক্যাটায়ন, তাহলে এখানে আমি দিয়ে দিলাম সাপোজ এক্স, এখানে দিয়ে দিলাম ওয়াই, এখানে দিলাম জেড, ঠিক আছে। তাহলে এখন বলছে যে এক্স, আমি কি করলাম, এক্সটাকে যদি আমি, এক্স যদি ইলেকট্রন ঠেলে দেয়, তাহলে কি হবে, এই পজিটিভ চার্জ ডেন্সিটিটা কমে যাবে। ওয়াইও যদি ঠেলে, তাহলে পজিটিভ চার্জ ডেন্সিটিটা আরো কমবে। কেন কমবে, কারণ ওয়াই ইলেকট্রন ঠেলছে, আর এখানে হচ্ছে পজিটিভ, মানে ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে সেখানে ইলেকট্রন ঠেললে পরে ইলেকট্রনের ঘাটতিটা কমে যাচ্ছে, মানে পজিটিভ চার্জটা কমে যাচ্ছে। মাথায় রাখতে হবে, পজিটিভ চার্জ অপোজিট অফ ইলেকট্রন। তার মানে পজিটিভ চার্জটা হচ্ছে ইলেকট্রনের অপোজিট। তার মানে ইলেকট্রন যদি আসে, তাহলে পজিটিভ চার্জ কমে যাবে, ইলেকট্রন যদি চলে যায়, তাহলে পজিটিভ চার্জ বেড়ে যাবে। তাহলে এইটুকুকেও মাথায় রাখতে হবে। তাহলে এবার ইলেকট্রন এই কার্বনের মধ্যে আসছে, তাহলে পজিটিভ চার্জ কমে যাচ্ছে। জেডও যদি ঠেলতে থাকে, তাহলে ইলেকট্রন আরো যাচ্ছে, পজিটিভ চার্জ আরো কমবে। তার মানে এক্স ওয়াই জেড যদি আমাদের প্লাস আই এফেক্ট করে, মানে ইলেকট্রন পুশিং এফেক্ট দেখায়, তাহলে কি হবে, এর পজিটিভ চার্জ ডেন্সিটিটা কমে যাবে। তার মানে এটা স্টেবল হয়ে যাচ্ছে। এবার যদি এরকম হয়, সাপোজ যে কার্বন যে এক্স টানছে, এক্স ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে, ওয়াই আর জেড এরা টানছে না, এরা চুপচাপ, এরা না টানছে না ঠেলছে, চুপচাপ। তাহলে কি হবে, তাহলে হবে যে এক্স যেহেতু ইলেকট্রন টানছে, তাহলে কার্বনের মধ্যে ইলেকট্রনের ডেন্সিটি কমে যাবে, ফলে পজিটিভ চার্জ ডেন্সিটি বাড়বে। এই যে একটু আগে বলা হলো, পজিটিভ চার্জ অপোজিট অফ ইলেকট্রন, তার মানে ইলেকট্রন টানছে মানে পজিটিভ চার্জ বাড়বে। আর ইলেকট্রন ঠেলতে, ইলেকট্রন যদি আসে, কার্বনের কাছে আসে, তাহলে পজিটিভ চার্জ কমে যাবে। এবার ইলেকট্রন টানছে মানে কার্বনের কাছ থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে, পজিটিভ চার্জ বেড়ে যাবে। তাহলে এটা স্টেবল আর হবে না, আনস্টেবল হয়ে যাবে। তার মানে আমরা এটা বুঝলাম যে যদি ইলেকট্রন পুশিং এফেক্ট হয়, মানে প্লাস আই এফেক্ট গ্রুপ, ঠিক আছে, প্লাস আই এফেক্ট গ্রুপ কি করছে, কার্বো ক্যাটায়নকে স্টেবিলাইজড করে। এটা আমরা আবার লিখবো, সামারাইজ করব। আর মাইনাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট কি করছে, মাইনাস আই এফেক্ট কার্বো ক্যাটায়নকে
ডিস্টেবিলাইজ করে। ঠিক আছে, তাহলে আমরা এবার এটা লিখি, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি carbocation stability, তাহলে point should be noted, plus I effect stabilized carbocation আর minus I effect destabilized carbocation, তাহলে প্লাস আই এফেক্ট স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন আর মাইনাস আই এফেক্ট ডিস্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দুটো আমরা জানলাম। তাহলে এখান থেকে আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বের করতেই পারবো। ঠিক আছে, তাহলে এবার নেক্সট বলছে যে অ্যাসিডিটি, এগুলো আমি আর বেশি ডিটেলস বলবো না, জাস্ট কিছু ট্রিক টাইপের করব। ঠিক আছে, তাহলে অ্যাসিডিটি, তাহলে অ্যাসিডিটিতে আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্লাস আই এফেক্ট ডিক্রিজ অ্যাসিডিটি আর মাইনাস আই এফেক্ট ইনক্রিজ অ্যাসিডিটি। ঠিক একইভাবে বেসিসিটি যদি আমরা বলি, তাহলে বেসিসিটি এর ক্ষেত্রেও আমরা ঠিক তাই করব, বলছি যে প্লাস আই এফেক্ট ইনক্রিজ বেসিসিটি আর মাইনাস আই এফেক্ট ডিক্রিজ বেসিসিটি। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট থেকে আমরা কি কি সামারাইজ করলাম? নাম্বার 1, প্লাস আই এফেক্ট কাকে বলছে? কার্বোক্যাটায়ন স্টেবিলাইজার। মাইনাস আই এফেক্ট কার্বানায়ন স্টেবিলাইজার প্লাস আই এফেক্ট বেসিসিটি ইনক্রিজ আর মাইনাস আই এফেক্ট অ্যাসিডিটি ইনক্রিজ। তাহলে এটা গেল আমাদের পোর্শন।
তাহলে মাইনাস আই এফেক্ট এটা, প্লাস আই এফেক্ট এটা, মাইনাস আই এফেক্ট এটা, আর প্লাস আই এফেক্ট হচ্ছে এটা। তাহলে এবার আমরা একটু একটা জাস্ট কোশ্চেন করেই আমরা আজকের মতো এখানে শেষ করব। ঠিক আছে, তুই একটা কোশ্চেন আমরা করব, করে নিয়ে আমরা আজকে এইখানকার পড়া শেষ করব। তো এবারে সাপোজ আমাদের বললো যে সি প্লাস সিএল সিএল সিএল, তারপরে বললো সি প্লাস সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ থ্রি, এটা বললো এ, এটা বললো বি, আরেকটাতে বললো কার্বন সিএল সিএইচ থ্রি প্লাস সিএইচ থ্রি সি। ঠিক আছে, এবার বলো হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল, এ অবলিক বি অবলিক সি। তাহলে এ বি সি এর মধ্যে, তাহলে এখানে বলছি যেটা কার্বোক্যাটায়ন, তাহলে আমাদের কার্বোক্যাটায়নের যদি আমরা দেখি তাহলে পরে কার্বোক্যাটায়নের এটা ছিল, এখানে এই যে লাস্ট প্লাস আই এফেক্ট দেওয়া আছে, প্লাস আই এফেক্ট স্টেবিলাইজ দ্য কার্বোক্যাটায়ন, তাহলে প্লাস আই এফেক্ট স্টেবিলাইজ দ্য কার্বোক্যাটায়ন বা কার্বোক্যাটায়ন স্টেবিলাইজার। তাহলে এখানে যদি দেখি সিএল ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, দ্যাট ইজ মাইনাস আই এফেক্ট, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মাইনাস আই এফেক্ট, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মাইনাস আই এফেক্ট, তার মানে আমরা এখানে লিখে দিই মাইনাস আই, এটা হচ্ছে মাইনাস আই, এটাও মাইনাস আই, তাহলে তিনখানা মাইনাস আই। ঠিক আছে, তাহলে এর স্টেবিলিটি সব থেকে কম হওয়া উচিত, সব থেকে কম না আপাতত দেখি আর কোথায় কি আছে, এখানে কি প্লাস আই, এটা সিএইচ থ্রি প্লাস আই, সিএইচ থ্রি প্লাস আই, এখানে প্লাস আই, এখানে মাইনাস আই, এখানে প্লাস আই। তাহলে যদি দেখি যে স্টেবিলিটি অর্ডার যদি দেখি, স্টেবিলিটি অর্ডার, তাহলে স্টেবিলিটি অর্ডার যদি দেখি তাহলে এখানে তিনখানা প্লাস আই এফেক্ট আছে, তাহলে স্টেবিলিটি সব থেকে বেশি, এখানে দুখানা প্লাস আই এফেক্ট, একখানা মাইনাস আই এফেক্ট। ঠিক আছে, আর এক্ষেত্রে যদি আমরা যদি দেখি তাহলে এক্ষেত্রে বলছে যে তিনখানা মাইনাস আই এফেক্ট আছে, তাহলে স্টেবিলিটি সব থেকে কম। তার মানে আমরা যদি ইন্ডাকটিভ এফেক্টের বেসিসে দেখি তাহলে বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ, তাহলে এ বি সরি বি সি এ, তাহলে এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার। তাহলে মোস্ট স্টেবল কি দাঁড়াচ্ছে গিয়ে, মোস্ট স্টেবল দাঁড়াচ্ছে গিয়ে বি, তাহলে মোস্ট স্টেবল ইজ বি, তাহলে আমরা লিখতে পারি এখানে মোস্ট স্টেবল ইজ বি। এরপরে আমরা আরেকটা অ্যান্সার দেখবো, আরেকটা আমরা দেখবো যে অ্যাসিডিটির ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাসিডিটির ক্ষেত্রে যদি আমরা যদি দেখি তাহলে সি ও এইচ বন্ড সি সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ, এটা হচ্ছে এ নাম্বার, এখানে হচ্ছে এইচ বন্ড সি ও এইচ, দিস ইজ বি নাম্বার, আর এখানে হচ্ছে সিএল বন্ড সি বন্ড এইচ বন্ড এইচ বন্ড সিও এইচ, এটা হচ্ছে সি নাম্বার। তাহলে বলছে এখানে আমরা বলতে পারি মোস্ট অ্যাসিডিক। ঠিক আছে, মোস্ট অ্যাসিডিক, তাহলে মোস্ট অ্যাসিডিক কোনটা হচ্ছে, মোস্ট অ্যাসিডিক যদি দেখি তাহলে এ বি সি, এই তিনটের মধ্যে মোস্ট অ্যাসিডিক কে আছে, মোস্ট অ্যাসিডিক আছে এ বি সি এর মধ্যে, এইটা কি আছে প্লাস আই প্লাস আই, দ্যাট ইজ এটা হচ্ছে প্লাস আই, এটাও
প্লাস আই, হাইড্রোজেনের কোনো এফেক্ট নেই। এখানে আছে কি মাইনাস আই, ঠিক আছে, এটা হাইড্রোজেনের কোনো এফেক্ট নেই। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে অ্যাসিডিটি এর ক্ষেত্রে মাইনাস আই এফেক্ট অ্যাসিডিটিটাকে ইনক্রিজ করছে। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে মাইনাস আই এফেক্ট, এখানে একটা মাইনাস আই এফেক্ট আছে, আর কোথাও আছে নেই। এখানে দুটোই প্লাস আই এফেক্ট। তাহলে মাইনাস আই এফেক্ট এখানে আছে, এখানে কোনো এফেক্ট নেই। তাহলে মাইনাস আই এফেক্ট অ্যাসিডিটিটাকে ইনক্রিজ করে। তাহলে এ বি সি এর মধ্যে, যেহেতু সি এর মধ্যে মাইনাস আই এফেক্ট আছে, তাহলে এর অ্যাসিডিটিটা ইনক্রিজ হবে। দ্যাট ইজ সি হচ্ছে মোস্ট অ্যাসিডিক। এবার যদি আমরা অর্ডার যদি দেখি, তাহলে অর্ডার অর্ডার হলে তাহলে সিটা হচ্ছে সব থেকে বেশি। এবারে দেখো এখানে প্লাস আই এফেক্ট বলেছে, প্লাস আই এফেক্ট অ্যাসিডিটিটাকে ডিক্রিজ করে, এখানে দেওয়া আছে প্লাস আই এফেক্ট অ্যাসিডিটিটাকে ডিক্রিজ করে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে প্লাস আই এফেক্ট অথচ এখানে কোনো এফেক্ট নেই, তার মানে সি এর পরে বি, দেন এই প্লাস আই এফেক্ট থাকার জন্য এর অ্যাসিডিটি লেস হয়ে যাবে বা ডিক্রিজ করে যাবে, দ্যাট ইজ এ। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। আরো যদি আমাদের এরকম আরো যদি ইয়ে করতে হয় তাহলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর জয়েন করলে পরে আরো এরকম আরো অনেক অনেক আমাদের কি কি ভিডিও অনেক আছে, এই সমস্ত পেয়ে যাবে।